গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি নিউ টাউন রবীন্দ্র তীর্থে, প্রথমবার আসা, একদম বিশ্ব বাংলা গেটের পাশে। চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো আমার সাথে রবীন্দ্র তীর্থ। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখতেই পেলে তোমরা, আমরা চলে গিয়েছিলাম লাস্ট স্যাটারডেতে রবীন্দ্র তীর্থে। তো ওখান থেকে ভিডিওটা জাস্ট ইন্ট্রোডিউসিং একটা লাইন দিয়ে শুরু করেছিলাম। তারপরে তো আর আমি ওখানে সাধারণত কোথাও ভিডিও করতে গেলে আমি তো ওখানে কথা বলি না, বাড়িতে এসে ভয়েস ওভার দিই। তো ওই জাস্ট শুরুর পার্টটুকু নিয়েছিলাম ওখানে শর্ট, তো সেটা রেখে তারপর শুরু করলাম বাকিটা ভয়েস ওভার দিয়ে। তো মাঝখানে দুদিন, সানডের পর আর দুদিন আমার কোনো ভিডিও আসেনি, কারণ আমার ফোনের একটা বিশাল বড় সমস্যা হয়ে গিয়েছিল। আমি একটা স্পেয়ার ফোন থেকে কাজ চালাচ্ছিলাম, আর সেই জন্য কোনো ভিডিও আমি দিতে পারিনি, কারণ আমার স্পেয়ার ফোনে কোনো ভিডিও ছিলও না। আর টুকটাক যে কটা ছোট ছোট ভিডিও ছিল সেগুলো থেকে দুটো জাস্ট শর্টস দিয়ে রেখে দিয়েছিলাম। তাই একদম অনেক দিন পর, সানডের পর আজকে ওয়েডনেসডে একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, তাই না? আমিও খুব ভালো আছি। কারণ কি, দুদিন ফোনটা হাতে ছিল না, আমার মাথাটা পুরো পাগল পাগল লাগছিল। তো কাল রাত্রে হাতে ফোনটা পাওয়ার পর বেশ ভালো লাগছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। নিউ টাউন রবীন্দ্র তীর্থ, কে না নামটা জানে বলো? এখন সবাই জানে নিউ টাউন এত সুন্দর করে গড়ে উঠছে যে নিউ টাউনের প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে সারপ্রাইজ লুকিয়ে আছে। আমি এই ভিডিও করার পারপাসে নিউ টাউনে যে কত কিছু খুঁজে পেলাম, সেটা সত্যিকারের মানে অবিশ্বাস্য লাগে আমার নিজের কাছে। কত মন্দির, কত সুন্দর সুন্দর পার্ক, নজরুল তীর্থ পেয়েছি। আজকে নিয়ে চলে এলাম রবীন্দ্র তীর্থ নিয়ে। একটু এই জায়গাটা সম্পর্কে একটু বলি তোমাদেরকে। হোপফুলি সবাই সব জানো, তাও আমিও নিজে একটুখানি পড়াশোনা করতে গিয়ে জিনিসগুলো জানলাম, তাই জন্য আমার মনে হলো কি তোমাদের সাথে আরও একবার শেয়ার করি। রবীন্দ্র তীর্থ কিন্তু খুব বেশি দিনের জিনিস নয়। নিউ টাউনের বয়স যেহেতু খুব কম, সুতরাং রবীন্দ্র তীর্থের বয়সই বা কী করে বেশি হতে পারে, তাই না? এটা 150তম জন্মবার্ষিকী উপলক্ষে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হিডকো থেকে এটা তৈরি করা হয়েছিল। 2012 সালে আগস্ট মাসে এটা উদ্বোধন করা হয়েছে। তো 2012 আর এখন 2024, মাত্র 14 বছর, 12 বছরই আগে হয়েছে। একদমই মানে কম দিন বলতে পারো। তো 12 বছর আগে তৈরি হয়েছে এই রবীন্দ্র তীর্থ। মেনলি এটা একটা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, মানে কালচারাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা মানে ছবির একটা মানে প্রদর্শনী আছে, স্থায়ী প্রদর্শনী আছে। এছাড়াও এখানে প্রচুর ছেলেমেয়ে আসে গবেষণা করতে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আসেন এখানে গবেষণা করতে, তাদের জন্য একটি ডরমিটরিও তৈরি করা হয়েছে এখানে, তাদের যাতে থাকার কোনো অসুবিধে না হয়। এমনিতে আমরা ওখানে ছোট ছোট কটেজও দেখে এলাম। মোস্ট প্রবাবলি ওগুলোতেও এসে কেউ থাকতে পারে, মানে ভিজিটার্সরা থাকতে পারেন। ছোট ছোট মানে কটেজ সিস্টেম, যেমন সব বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে আমরা দেখি, সেরকম কটেজ আছে। কটেজ নাম্বার 1, কটেজ নাম্বার 2 এরকমভাবে লেখা ছিল। আর ডরমেটরি আছে স্টুডেন্টসদের থাকার জন্য। তো রবীন্দ্র তীর্থের মধ্যে না অনেক কিছু আছে, মানে শুধুমাত্র যে গবেষণা কেন্দ্র তা কিন্তু না। রবীন্দ্র তীর্থটা আগে কবে কখন খোলা থাকে একটু বলে দিই। এটা মানডে শুধু বন্ধ থাকে, বাকি সপ্তাহের সব দিন খোলা আছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি। আর জায়গাটা বিরাট বড়, মানে পুরোটা হেঁটে কভার করতে গেলে অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবে, কারণ 5 একর জমির ওপর এই জায়গাটা তৈরি হয়েছে। আর মানে জায়গাটার মধ্যে বেশ একসঙ্গে ঘিজিঘিজিভাবে না, বেশ ছাড়াভাবে এর প্রত্যেকটি জিনিস তৈরি করা হয়েছে। যেমন এর মধ্যে অডিটোরিয়াম আছে, আর্ট গ্যালারি আছে, এক্সিবিশন হল আছে, মিনি সিনেমা হল আছে, অনেক কিছু আছে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু রেন্টে দেওয়া হয়, যেমন অডিটোরিয়ামটাও রেন্টে দেওয়া হয়। 200 জন মতো মেম্বার এই অডিটোরিয়ামের মধ্যে বসতে পারবে, সেরকম ক্যাপাসিটি। ওদের ওয়েবসাইটে গেলেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। রবীন্দ্রতীর্থের ওয়েবসাইটে একদম রেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। 2টো এক্সিবিশন হল আছে, আর একটা আর্ট গ্যালারি আছে।
আর সিনেমা হল একটা আছে ছোট, সেখানে মাত্র 50 জন মতো বসতে পারে, কিন্তু সেই সিনেমা হলটাতে মেনলি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বেস করে কোনো সিনেমা কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের মানে জীবনীর উপরে কোনো যদি স্টোরি থাকে সেইগুলোই ওখানে ডকুমেন্টারিগুলো ওখানে দেখানো হয়। ওগুলো তোমরা এনজয় করতে পারো, যারা ভিজিটার্সরা ওখানে আসেন তারা এগুলো এনজয় করতে পারবেন। তবে 50 পিপলসেরই ওখানে বসার জায়গা, তার বেশি না। ওয়ার্কশপ করানোর জায়গা আছে এখানে, দুটো ওয়ার্কশপ করানোর জায়গা আছে। একটাতে তো 15 জন মতো বসতে পারবে, আর একটাতে 50 জন মতো। তো এখানটা মোটামুটি একটা বিশাল বড় কর্মশালা বলতে পারো, অনেক কিছু একসাথে এক জায়গায় আছে। আর স্টুডেন্টসরা তো আসেই, কারণ তাদের পড়াশোনার জন্য এই জায়গাটা, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর রিসার্চ করার জন্য তাদের জন্য তো এইটা মেন জায়গা, কারণ এটা একটা ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট। মেন জিনিস হচ্ছে এটা একটা রিসার্চ ইনস্টিটিউট, তার বাইরে এই সমস্ত জিনিসগুলো করা আছে। তো সবে মিলিয়ে একটা খুব সুন্দর জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীর অনেক কিছু দেখতে পাবে, মানে যেটা তোমার ওখানে ওই প্রদর্শনীটা আছে, ওখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই জন্য আমরা কোনো ফটো বা ভিডিও ওগুলো দিতে পারলাম না। ওগুলো দেখেছি, যেমন শান্তিনিকেতনের মিউজিয়ামের মধ্যে অনেক কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখা আছে সেই রকম আর কি, কিন্তু তুমি ছবি তুলতে পারবে না। কিন্তু গেলে অবশ্যই ওই জায়গাটা সবাই একবার যেও, তবেই পুরো ব্যাপারটা কমপ্লিট হবে। নাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় একটা গেলাম আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রিলেটেড জিনিসগুলো দেখলাম না, সেটা ঠিক না। তবে বাইরে থেকেও এর যে পুরো স্ট্রাকচারটা অনেকটা শান্তিনিকেতনী স্টাইলে, এবং সেই স্ট্রাকচার, তারপর শীতকালের জন্য ফুল, ফোয়ারা, সব কিছু মিলিয়ে না খুব সুন্দর সব দিক থেকে। আর তার মাঝখানে একটা বড় পন্ডের মতো আছে, পন্ডের ওপরে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। তো এত সুন্দর জলের মধ্যে ওটা রিফ্লেকশন হয়েছে, আমি তোলার চেষ্টা করেছি ভিডিওতে, আমি জানি না কতটা কি আমি তুলতে পেরেছি, কারণ আমি সত্যি বলছি, আমি এতদিন ভিডিও করছি, এখনও আমি শিখছি কীভাবে ভিডিও করতে হয়, এখনও আমি জানি না সেইভাবে প্রপারলি ভিডিও করতে। তো এই যে দেখো সামনে সেই পন্ড, এই পন্ডের মধ্যে না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে, এবং স্ট্যাচুটার রিফ্লেকশন জলের মধ্যে পড়ছে। জলটা এতটা পরিষ্কার যে কি বলবো। আর এই যে সাইডের রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এরকম কটেজ, তারপরে ডরমেটারি, এই বড়টা ডরমেটারি, সামনের দিকে ছোট ছোট কটেজ আছে। মানে এই জায়গাগুলো হচ্ছে থাকার জায়গা, এগুলো হচ্ছে একদম শেষের দিকে, মানে 4 নম্বর গেট, 3 নম্বর গেট, এইসব। এই যে দেখো এখানে আমি বড় করে দেখানোর চেষ্টা করেছি, কটেজ নাম্বার 1 আর এখানে হচ্ছে কটেজ নাম্বার 2 দেওয়া আছে। তো আর পাশেই বড় পার্কিং লট আছে, ওখানে তো ওই দিন গাড়ি ফাড়ি খুব একটা ছিল না বলে ফ্রিতেই তো গাড়ি রাখলাম, পয়সা তো নিল না, কিন্তু ওয়েবসাইটে যেটুকু দেখলাম যে টাকা নেয়। তো যাই হোক, বেশ ভালো জায়গা। আর এই দেখো সামনে বিশ্ববাংলা গেটের একটা কি সুন্দর ভিউ। তো সবাই একবার অন্তত রবীন্দ্রতীর্থ ঘুরে এসো, খুব এনজয় করবে জায়গাটা। একদম শান্ত নিরিবিলি জায়গা, গাছগাছালির মধ্যে। মানে এখনও কলকাতার মধ্যে কিছু ফাঁকা জায়গা পেতে গেলে তো নিউ টাউনেই মানুষকে যেতে হবে, আর তো কোথাও ফাঁকা জায়গা নেই। আর তার মধ্যে রবীন্দ্রতীর্থটা এত বড় জায়গা জুড়ে যে সত্যিই খুব এনজয় করার মতো। তাই প্রত্যেকে একবার এই জায়গাটা ঘুরে এসো, সত্যি এনজয় করবে। আর এরকম সূর্য ডুবে যাওয়ার সময় যদি যাও তাহলে তো আরও বেশি সুন্দর লাগবে, চারিদিকটা এত সুন্দর লাগছিল। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক দিন পরে এলাম, তাই প্লিজ ভিডিওটাতে সবাই একটা করে লাইক করে দিও। অনেকটা স্ট্রাগলের পর আবার ফিরে এসেছি, হাতে মোবাইল পেয়েছি, প্রচুর মাঝখানে স্ট্রাগল গেছে 2 দিন ধরে। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই ভিডিওটা দেখো, লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।